একটা পুরনো বাড়ি, যেখানে রাত নামলেই শোনা যায় অদ্ভুত ঝনঝন শব্দ। একটি উন্মাদ লোক, যে তার জীবনের সব কিছু হারিয়েছে, আর এমন এক রহস্য যার উত্তর আজও অন্ধকারে ঢাকা। নমস্কার, আমি পায়েল। আপনারা শুনছেন শেষ লাইনের আগে। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ভৌতিক গল্প প্রেতপুরী। তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের রাতটা হতে চলেছে ভয়ের। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও জোরে নেমেছিল। আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে গুটিসুটি মেরে বসেছিলাম। টেবিলের ওপরে আলোটা নিস্তেজভাবে জ্বলছিল। এমন সময় মাথায় ছাতা দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়দা এসে হাজির হলো। আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করে বলল, আইয়ে বড়দা বাবু, আইয়ে। বড়দা ছাতাটা গুটিয়ে এক কোণে দাঁড় করিয়ে রেখে কোচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার দখল করে বসল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এ ভরা বাদরে শূন্য মন্দির মোর, গিন্নি বুঝে সুঝেই আজ বাপের বাড়ি গেলেন। অমূল্য এক কোণে গুটিসুটি মেরে বসেছিল, বলল, তাই আমাদের জ্বালাতে এসেছ? বড়দা ওদিকে কান্না দিয়ে বলল, বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো, তাই। মিনিট দুয়েক চুপ করে থেকে বুক পকেট থেকে সিগারেটের বাক্স বের করে একটা সিগারেট ধরিয়ে বলল, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে। এই সারলে, অমূল্য উঠে দাঁড়িয়ে বলল, একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসবো তারও উপায় নেই। আমি বাড়ি চললাম। ঋষি, তোমার ছাতাটা যদি দাও। ঋষি ঘাড় নেড়ে বলল, উহু, আমাকেও তো বাড়ি যেতে হবে। বৃষ্টি আজ রাতে থামবে বলে মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল, কিন্তু ছাতার মালিকদের কারো মুখে করুণার লেশমাত্র না দেখে হতাশ হয়ে আবার চেয়ারে বসে পড়ল। পৃথ্বী জোরে হেসে উঠল, অমূল্য, কপালে লিখিতং ঝাঁটা, কোন শালা কিং করিষ্যতি। বড়দার গল্পটা শুনেই যাও। অমূল্য কোনো জবাব দিল না। বড়দা শুরু করল, বছর কয়েক আগের কথা। সেবারও এমনই ভয়ানক বর্ষায় আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছিলাম। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক খুব পুরনো পচা পাড়া গায়ে। আমাদের কারো মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না, অগত্যা সেখানেই যেতে হলো। একে পল্লীগ্রাম, তার উপর বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্যের বাইরে। সুবিধার মধ্যে শুধু এই ছিল যে রেলের স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সবাই হেঁটেই কনের বাড়ির দিকে রওনা দিলাম। কারণ জানা গেল মাঝখানে একটা পুল ভেঙে যাওয়ায় রাস্তা গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্ন মশাইও সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খরম হারিয়ে যেতে দেখে আমরা নিজেদের জুতো খুলে বগলে নিলাম। তারপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে যখন মেয়ের বাড়িতে পৌঁছলাম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকেই চেনা গেল না। শুধু মেসোমশাই গোফ থেকে কাদা নিংড়াতে নিংড়াতে কাকে যেন বকছিলেন। গলার আওয়াজ শুনে তাকে চিনতে পারলাম। এই একক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগ ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের আপ্যায়ন করলেন, তখন একটু বেশি মাত্রাতেই খেয়ে ফেললাম। খাওয়ার পর কিন্তু খুব কষ্টে পড়তে হলো। আমরা বরযাত্রী ছিলাম প্রায় 20 জন। যে ঘরটায় আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো, সেখানে শোয়া তো দূরের কথা, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরুভোজনের পর সবারই একটু গড়িয়ে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তা আর হলো না।
শুধু শীর্ণদেহ ন্যায়রত্ন মশাই কোনো রকমে এক কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন। আর সবাই পান তামাক খেয়ে গল্পগুজব করে সময় কাটাতে লাগলো। এদিকে কয়েকজন ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু খুব বিরক্ত লাগতে শুরু করলো। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম, দিনের বেলা তো যা হোক কাটলো, রাতে কি এই ব্যবস্থাই থাকবে নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাতে ঘুমোবার কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শালিয়া দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে কাটাবেন, কিন্তু তার জন্য আমাকে সারা রাত জেগে পাহারা দিতে হবে, তার তো কোনো মানে নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, রাতে শোবার ব্যবস্থা কেমন? তিনি বললেন, পাড়াগায় বাড়ি ভাড়া পাওয়া যায় না, অনেক কষ্টে এই বাড়িটা জোগাড় করা হয়েছে। এর আর একটা ঘরে জিনিসপত্র আছে, রাতে সেটা খালি করে দেওয়া হবে। শুনে খুব ভরসা হলো না। 20 জনের শোবার জন্য মাত্র 2টো ঘর। অন্যমনস্কভাবে বাইরের অবিরাম বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে একটু দূরে একটা অন্ধকার মতো ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে মনে হলো না। দরজা জানলাগুলো সব বন্ধ। আগে বোধহয় বাড়িটার রং হলদে ছিল, এখন সবুজ হয়ে গেছে। দেওয়ালে জায়গায় জায়গায় চুনবালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও বাড়িটা কার? ভদ্রলোক হেসে বললেন, আপাতত ভূতের। একটু অবাক হয়ে তাকে প্রশ্ন করাতে তিনি যা বললেন তার মর্ম এই, কিছুদিন আগে ওই বাড়িটা এক ভদ্রলোকের ছিল। অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে প্রায় 2 ক্রোশ দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তার কাজ করতেন। সংসারে শুধু স্ত্রী আর একটা মেয়ে ছিল। ভদ্রলোক দিদার মদ খেতেন, আর অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে মারধরও করতেন। তবে মেয়েটাকে তিনি খুব আদর করতেন। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। তার স্ত্রী ছিলেন সতীসাধী, তাই বছর 3 আগে তিনি একদিন মারা গেলেন। তার মৃত্যুর ফলে স্বামীর মনে ভীষণ আঘাত লাগে। সেই আঘাত সত্যি ছিল না ভণ্ডামি তা বলা যায় না, তবে তার মাতলামি অনেক গুণ বেড়ে গেল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটা চড় মেরে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে পাওয়া গেল তার 6 বছরের মেয়ের মৃতদেহ। এরপর পুলিশ তাকে কন্যা হত্যার সন্ধানে খুঁজতে থাকে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মাঝে মাঝে কানাঘোষা শোনা যায় যে তিনি নাকি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাতে মাঠে ঘুরে বেড়াতেও দেখেছে, কিন্তু সেসব গুজব, একেবারেই বাজে কথা। বাড়িটা তখন থেকে খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামে 2-1 জন সাহসী লোক একবার রাতে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাতেই ভয় পেয়ে পালিয়ে আসে। তারা বলে বাড়িতে ভূত আছে। গল্পটা শুনে বললাম, আমরা কয়েকজন যদি রাতে ওখানে শুই, কারো আপত্তি হবে কি? ভদ্রলোক বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললাম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের আপত্তি কিসের? তারপর সবার দিকে ফিরে বললাম, ওহে, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সবাই ব্যাপারটা কি জানতে চাইল, কিন্তু সব শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউ রাজি হলো না। যাই হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু কমেছিল। আমরা বাড়িটা দেখতে গেলাম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকই তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরের বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভিজে একটা দুর্গন্ধ নাকে এসে লাগলো। তাড়াতাড়ি
পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ম্রিয়মাণভাবে ঘরের মধ্যে ঢুকল। দেখলাম মেঝের ওপর প্রায় 1 ইঞ্চি পুরো ধুলো জমে আছে, কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের ওপর যতটা নোংরা আর অস্বাস্থ্যকর হওয়া সম্ভব ঠিক ততটাই। বাড়িতে মাত্র 2টো ঘর, তার মধ্যে একটা শোবার ঘর। আসবাব বলতে একটা পুরনো পোকা খাওয়া খাট আর তার মাথার কাছে কপাটওয়ালা একটা দেওয়াল আলমারি। ঘরটা খুব ছোট নয়, খিড়কির দিকে একটা জানলাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হেসে বললেন, না হে, আজ রাতে আর শোবার দরকার হবে না, তাসপাশা খেলেই কাটিয়ে দেওয়া যাবে, কাজ কি বাবা। যে ভদ্রলোকটির সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ, তোমরা তাসপাশাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললাম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোক আর সঙ্গীরা একবার দুর্বলভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমার জেদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না। রাতের শুভ কাজ যথাসময় শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সেরে লণ্ঠন হাতে একাই শুতে গেলাম। সন্ধ্যার পর আবার বৃষ্টি শুরু হয়েছিল, এখনো সমানভাবে চলছে। বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে লণ্ঠন হাতে শোবার ঘরে গেলাম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানলাটাও আগের মতো বন্ধই ছিল। আলো ধরে ঘরটাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা ঘোর নিস্তব্ধ লাগতে শুরু করল। বাতাস না থাকায় একটু গরমও লাগছিল। জানলাটা ধরে 2-3 বার টানাটানি করার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ আর ঝিঝি পোকার কনসার্ট শোনা যেতে লাগলো। জানলা খুলে ফিরে আসতে পাশেই দেওয়াল আলমারিটা চোখে পড়ল। কৌতূহল হলো, সেটাও খুলতে গেলাম। দেখি মরচে পড়ে সেটাও আটকে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দ করে খুলে গেল। ভেতরে দরকারি কিছুই নেই, শুধু 5-6টা খালি মদের বোতল বাড়ির মালিকের মদ্যপানের ইতিহাসের স্মৃতিস্তম্ভের মতো এদিক ওদিক দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত ছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। 2-1বার গায়ে কাটাও দিল, কিন্তু হয়তো খুব ক্লান্ত ছিলাম বলেই বা ভয় জিনিসটা আমার শরীরে কম বলেই এই ভুতুরে বাড়িতে একা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। রাত বোধহয় তখন 2টো কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার ওপর উঠে বসলাম। দেখি দেওয়াল আলমারি থেকেই শব্দটা আসছে। নিমেষের মধ্যে ভয় আমার সব যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লোপ পেল। এই শব্দটার কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মাথাতেই এলো না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলাম। ওই খালি মদের বোতলগুলো যেন জীবন্ত হয়ে লাফাতে লাফাতে কপাটে ধাক্কা মারছে। সেই শব্দ আর থামেই না। নিশাচর প্রেতপুরীর এই নিশ্চিত উল্লাস ঝনঝন শব্দে সমান তালে চলতেই লাগল। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলাম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো, বাইরে অঝোর বৃষ্টি আর ভেতরে অশরীরীর নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না, মশারি ছিঁড়ে বাইরে বেরিয়ে এলাম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন চারিদিকে দাঁত বার করে হেসে উঠল। অন্ধকারে এর চেয়ে ভালো ছিল। মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে।
তারপর কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মাথা দিয়ে আর কল্পনা করতে পারলাম না। আমি ছুটে জানলার কাছে গিয়ে জোরে গরাদ চেপে ধরলাম। ঠিক সেই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকাল। বাইরের পুরো দৃশ্যটা এক মুহূর্তে চোখের সামনে ফুটে উঠল। জানলা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম না তেঁতুল ঠিক বোঝা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভয়ঙ্কর চেহারার লোক কোদাল দিয়ে প্রাণপণে খুঁড়ে চলছে। সারা শরীর বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কিনা তাও ঠিক বোঝা গেল না। কৌতূহলে ভয়টা অনেকটা চাপা পড়ে গেল। আমি আবার বিদ্যুতের অপেক্ষায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ চমকালো। দেখলাম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একইভাবে গাছের গোড়ায় কোদাল চালিয়ে যাচ্ছে, আর সেই কোদালের তালে তালে ঘরের ভেতর আলমারির ভেতর থেকে শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটাই কেটে গিয়েছিল। একবার ভাবলাম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কিছু ঠিক করার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সামনে তুলে ধরলাম। বাইরের লোকটাকে সে আলোয় দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝন শব্দ বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সহ্য হয়ে গিয়েছিল, থেমে যেতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আবার থামল কেন? শব্দ থামতেই আমি দেওয়াল আলমারির দিকেই তাকিয়েছিলাম। সেখান থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে তাকাতেই ভয় আমার শরীরের রক্ত যেন জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখলাম ঠিক জানলার ওপারে একটা বড় ঝাঁকড়া মাথা, আর তার ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে। আমার হাঁটু দুটো আর গলার আওয়াজ তখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চেঁচানো বা পালানো দুটোই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে শুধু ঠকঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়াত ধরে টান দিল। জানলার ঘুম ধরা পচা কাঠ হঠাৎ ভেঙে গিয়ে গড়াত দুটো খুলে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা কাদামাখা গিরগিটির মতো লোক সেই ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি কে? নিজের নামটাও তখন পুরো ভুলে গিয়েছিলাম, তাই কোনো উত্তর দিতে পারলাম না। লোকটা নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো যেন সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি তাড়াতাড়ি জোরে ঘাড় নেড়ে বোঝালাম যে আমি পুলিশ নই। আশ্চর্য কথা, লোকটা তখনই সেটা পুরো বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে শুধু একটা ছেঁড়া ফাটা ন্যাকড়া জড়ানো ছিল। একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খায়নি, বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, 1 গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। মনে হলো মদের অসহ্য নেশাই লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ প্রথম থেকেই আমার মনে উঁকি মারছিল। আমি বললাম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা 2 হাঁটুর মাঝে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মাথা তুলে বলল, এই বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই। গোমস্তাগিরি করতাম। একদিন ঝগড়া করে বাড়ি ফিরে এলাম। তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বলল, বাবা, খেলতে খেলতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলাম আর খুঁজে পাচ্ছি না। মাথায় তখন রাগ চড়েই ছিল। মেয়েটার রগে একটা চড় মারলাম, আর সে সেখানেই পড়ে মরে গেল।
তারপর থেকেই পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাগ্গে, কিন্তু তার মলকগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একেবারে আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো একে একে পেরে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মাদের মতো একটা চিৎকার করে যে পথে এসেছিল সে পথেই বেরিয়ে গেল। মিনিট দুয়েক ঘর একেবারে নিস্তব্ধ। তারপর হঠাৎ আলমারির কাচের কপাট দুটো জোরে শব্দ করে উঠল, ঝন ঝন ঝন। বড়দা চুপ করে রইল। অমূল্য ব্যঙ্গ করে বলল, ব্যাস এই গল্প, শুধু ঝন ঝন ঝন। বড়দা বলল, আরেকটু বাকি আছে। শেষ রাতে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি ঘর একেবারে অন্ধকার। আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাতের ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে। শুনছিলেন প্রেতপুরী, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে আমি পায়েল। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ। পরের সপ্তাহে আবার হাজির থাকব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন শেষ লাইনের আগে।